আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26, 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাধারণ গণিতের একটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়কে সামনে নিয়ে। যে অধ্যায়টা আমাদের পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করে। এখন সেই অধ্যায়টা হচ্ছে সাধারণ গণিতের পরিসংখ্যান। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায়। আমরা স্বভাবতই যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা যারা তুলনামূলকভাবে কম পড়াশোনা করি বা বিশেষ করে একটু ফাঁকি দেই বা হচ্ছে শুধুমাত্র যারা নম্বরের জন্য সর্বশেষ দিকের রিভিশন বা হচ্ছে প্রিপারেশনটা নেই, তাদের জন্য হচ্ছে আমাদের এই আজকের আয়োজন। বিশেষ করে আমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো যে আসলে আমরা আজকে এই চ্যাপ্টারটাকে সাজিয়েছি এমন ভাবে যেটাতে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্প করবে। তাহলে আর দেরি কেন, আসলে শুরু করে দেই। দেখো, আমরা যেহেতু হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথের 17 নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলবো, বিশেষ করে 26, 27 এবং 28 ব্যাচ আমাদের জন্য, আমরা যারা একটু কম পড়াশোনা করি বা নম্বরের জন্য। ওকে, দেখো আমরা আজকে শুধুমাত্র কথা বলবো যে অঙ্কগুলা আমাদেরকে করতেই হবে এবং যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো। এখন পরীক্ষাতে আসার মতো যে ম্যাথগুলা সেগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পাবো। দেখো, প্রথমে আমরা যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। খেয়াল করো, অবিন্যস্ত উপাত্ত। এখন অবিন্যস্ত, দেখো উপাত্ত শব্দটা যখনই আসবে তখনই আমাদের ক্ষেত্রে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। তাহলে বিন্যস্ত বলতে আমরা যেটা বুঝবো সেটা একটা বিষয়, আর অবিন্যস্ত বলতে, দেখো অবিন্যস্ত এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অবিন্যস্ত বলতে আসলে আমরা কি বুঝি? আমরা অবিন্যস্ত বলতে এমন জিনিসকে বুঝি যেটা হচ্ছে আমাদের এলোমেলো ভাবে সাজানো থাকবে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো সিকোয়েন্স থাকবে না, সেটা হচ্ছে আমাদের অবিন্যস্ত। দেখো আমরা এখানে আমাদের 30 জন, দেখো দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোর একটা উপাত্ত সারণী বা হচ্ছে উপাত্ত শ্রেণী আমরা নিয়েছি। দেখো উপাত্ত, এখন 30টা উপাত্ত এখানে আছে। এই 30টা উপাত্ত যেটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, খেয়াল করো। তাহলে এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের কি কি ম্যাথ থাকতে পারে। দেখো, আমাদের ম্যাথ আসতে পারে যেটা হচ্ছে মধ্যক, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা আসতে পারে, আবার পরিসর, প্রচুরক, সাধারণ গড় এবং শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্রমযোজিত সারণী। তাহলে এই ধরনের অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের এই ক্যাটাগরির ম্যাথগুলা থাকতে পারে। তাহলে প্রথমেই আসো আমরা যদি এই ক্যাটাগরির অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই ম্যাথটাকে সলভ গুলো করতে যাই, দেখো কতগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলাই আমাদের আসতে পারে। এর বাহিরে যদি চিন্তা করা হয় তাহলে এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের এর বাহিরের কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ওকে, দেখি আমাদের প্রথম ধাপে কি আছে। দেখো, এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম কাজটা যেটা করব, দেখো আমরা 30 জন শিক্ষার্থীর, দেখো গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের একটা অবিন্যস্ত দেখো উপাত্ত নেওয়া হয়েছে। দেখো প্রথমেই বলছে মধ্যক আর বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। দেখো আমরা যদি দুইটা পার্ট চিন্তা করি, একটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক অংশ, আর একটা আমরা ধরো এখানে নিচ্ছি হচ্ছে এই অংশে আমরা মধ্যক করব। দেখো খেয়াল করো, প্রথমেই আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এই অংশটা নিয়ে একটু কথা বলি। দেখো আমরা এই চলক শব্দটা আমাদের বীজগণিতের ক্ষেত্রেও ব্যবহার করি, পাশাপাশি আমাদের এই পরিসংখ্যানে এই চলকের একটা বিশেষ পরিচয় আছে। সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, আমরা পরিসংখ্যানে যে সংখ্যাগুলাকে ব্যবহার করি এগুলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা তথ্য। এই সম্মিলিত যে তথ্য ভান্ডার এটাকে আমরা বলি আসলে উপাত্ত। এখন এই উপাত্তের মধ্যে তথ্য হিসেবে যে আমরা সংখ্যাগুলাকে ব্যবহার করতেছি, এই সংখ্যাগুলাই হচ্ছে আমাদের চলক। আর এই পরিসংখ্যানের এই চলকগুলাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। খেয়াল করো, দেখো বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক সম্পর্কে একটু জানি। দেখো দুইটা শব্দ বলতেছি, একটা হচ্ছে বিচ্ছিন্ন
আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন। দেখো খেয়াল করো, এই বিচ্ছিন্নের একটা বিশেষত্ব আছে এবং অবিচ্ছিন্নের আরেকটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, যেটা দশমিক সংখ্যাও আমাদের হতে পারবে। এখন যদি আমরা চিন্তা করি আমাদের কোন কোন সংখ্যাগুলা, দেখো আমরা যদি উদাহরণ হিসেবে বিভিন্ন সময় বলি, আমাদের বয়স, এটা দশমিক হতে পারে। আবার যদি বলা হয় উচ্চতা, এটাও দশমিক হতে পারবে। আবার যদি আমরা বলি ওজন, এটাও দশমিকের হতে পারে। তাহলে এই অবিচ্ছিন্ন বিশেষত্ব হচ্ছে যে সংখ্যাগুলো আমরা দশমিক মান দিয়ে প্রকাশ করতে পারবো তারা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন এর বিশেষত্ব হচ্ছে, বিচ্ছিন্ন যেটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পূর্ণ, দেখো খেয়াল করো, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। তাহলে শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে কি আছে বলতো? আমরা জানি শুধুমাত্র পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকতে পারে। যেমন আমরা যদি বলি শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা, বা আমরা যদি উপস্থাপন করি জনসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা, অর্থাৎ এমন কোনো কিছু যেটা আমরা দশমিক মান দিয়ে প্রকাশ করতে পারবো না। যাদেরকে আমরা দশমিক মান দিয়ে প্রকাশ করতে পারবো না তারা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আর যাদেরকে আমরা দশমিক মান দিয়ে প্রকাশ করতে পারবো তাদেরকে বলা হবে অবিচ্ছিন্ন চলক। তাহলে এটা আমাদের এমসিকিউ অংশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে প্রশ্নটা হয় কি, যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক অথবা নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। তাহলে এই টাইপের আমাদের এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের যে উদাহরণ অংশটা আছে সেটা আমাদেরকে পড়তে হবে। এটা এখন এই অংশটা আমাদের এমসিকিউর জন্য আসতে পারে, পাশাপাশি আমাদের যদি বলা হয় সিকিউ অংশের ক নম্বর প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের বিবরণ বা ব্যাখ্যা হিসেবেও আসতে পারে। তাহলে এই অংশটা আমাদেরকে পড়তে হবে। ওকে, ডান। এরপর আসো মধ্যক। এখন এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমরা দুইটা ক্যাটাগরি বেছে নিতে পারি। সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করার শব্দটা যখনই আসবে, বিশেষ করে এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যখনই আমাদেরকে মধ্যকের বিষয়টা আসবে, দেখো বিন্যস্তকরণ, বিন্যস্তকরণ। এখন বিন্যস্তকরণ বলতে আসলে আমরা কি বুঝি? এখন বিন্যস্তকরণ আমাদের যে দুইটা প্রক্রিয়া আছে তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে, দেখো ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, আর একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম এবং অধক্রম। দেখো ঊর্ধ্বক্রম অংশটা আমরা বুঝি ছোট থেকে বড়, এবং অধক্রম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বড় থেকে ছোট। এখন যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব, এই মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিন্যস্তকরণ। দেখো বিন্যস্তকরণের পর আমরা সেটা, আমার যদি ইচ্ছা করে আমি ঊর্ধ্বক্রমে সাজাবো অথবা অধক্রমে সাজাবো, এটা হচ্ছে আমাদের হাতে, কোনো প্রবলেম নাই। আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলেও আমাদের যে অ্যান্সারটা আসবে, আমরা যদি অধক্রমে সাজাই তাহলেও সেই ক্ষেত্রে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রম আমরা যে প্রক্রিয়াতেই বিন্যস্ত করি না কেন আমাদের উভয় ক্ষেত্রে কি আসবে, একই উত্তর আসবে। ওকে, তারপরে আসো, এখন বিন্যস্তকরণের পর আমরা এই উপাত্ত সংখ্যা আমরা যদি কাউন্ট করে, উপাত্ত সংখ্যা এটাকে যদি আমরা n চিন্তা করি, খেয়াল করো, যদি আমরা n চিন্তা করি এবং সেই ক্ষেত্রে এই n এর মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ nটা জোড় নাকি বিজোড় সেটার উপর ডিপেন্ড করে আমরা মধ্যক নির্ণয় করব। কেমন? ধরো n জোড় সংখ্যা হলে, n জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের জন্য মধ্যকটা হবে, দেখো n এর মানটা, অর্থাৎ এই উপাত্ত সংখ্যা আমরা কাউন্ট করে, বিশেষ করে যেমন এটার ক্ষেত্রে আমরা বলতেছি 30, দেখো তাহলে কাউন্ট করে আমরা যে উপাত্ত সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যকের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে n/2 তম পদ প্লাস
n/2 প্লাসের 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যখন উপাত্ত সংখ্যা যখন জোড় হবে তখন এটা হচ্ছে তখন আমাদের মধ্যক। এখন উপাত্ত সংখ্যা অর্থাৎ n বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় সংখ্যা হইলে দেখো যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হচ্ছে n প্লাসের 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তবে এখানে আমাদেরকে একটা বিষয় প্রথমেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যতবারই এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যতবারই হচ্ছে আমরা মধ্যক নির্ণয় করতে যাব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই বিন্যস্তকরণ। অর্থাৎ আমরা যদি বিন্যস্তকরণ ব্যতীত আমাদের মধ্যক নির্ণয় করতে যাই তাহলে আমাদের অঙ্কটা অবশ্যই ভুল হবে। তো এই জন্য প্রথম কাজই হবে আমাদের বিন্যস্তকরণ করে নেওয়া। এখন আসো আমরা যদি বিন্যস্তকরণ করি তাহলে ফার্স্ট অফ অল এখানে আমাদের যে প্রবলেমটা হয় বা আমরা যেটা বুঝতে ভুল করি সেটা হচ্ছে এখানে আমরা বিন্যস্তকরণও করি বাট n এর মানটা দেখো এখানে আমরা বলছি 30, তাই না? তাহলে n এর মান যদি 30 হয় আমরা একটু সিম্পল ক্যালকুলেশনে যাই। দেখো 30 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস এটার জন্য কি আসবে 30 ডিভাইডেড বাই 2 প্লাস এর 1 তম পদ, এখানে একটা জিনিস ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখি, দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যদি একটু সমীকরণটা টেনে নিয়ে আসি, দেখো কি হয়, তাহলে 15 তম পদ প্লাস 16 তম পদ ডিভাইডেড বাই 2। মজার বিষয়টা হচ্ছে দেখো খেয়াল করো এখানে আমরা অনেকেই আছি যারা তম পদ এই শব্দটা ব্যবহার করব না, ব্যবহার না করে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে অ্যান্সারটা দাঁড় করাবো 15 প্লাস 16 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স অ্যান্সার আসবে 15.5। এই যেটা অ্যান্সার নিয়ে আসবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখো আমরা এইখানে যে সূত্র লিখছিলাম সেখানে এটা ছিল তম পদ, যখনই আমরা এখানে তম পদ শব্দটা ব্যবহার না করব তখন আমাদের অ্যান্সারটা আসবে এটা। বাট দেখো তো আমরা মধ্যকের সূত্রের জন্য আমরা এটা পাইছিলাম হচ্ছে তম পদ, দ্যাট মিন্স বিন্যস্ত করার পর আমাকে খুঁজে বের করতে হবে 15 নম্বর পদে আসলে কে আছে এবং 16 নম্বর পদে কে আছে, এই দুইটার মান কি হবে তাদের সমষ্টি ডিভাইডেড বাই 2। যখন এটা আমরা করব তখন আসবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এই 15.5 এটা কি আমাদের ফাইনাল অ্যান্সার? অবশ্যই না, এটা একটু খেয়াল রাখবো তোমরা সবাই। আর এইখানেও দেখো বিজোড়ের ক্ষেত্রেও সেম ঘটনা, n এর মান যদি আমাদের ধরো 31 যদি চিন্তা করি, ইমাজিন করি 31, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হবে 31 প্লাস এর 1 ডিভাইডেড বাই 2 তম পদ। দেখো খেয়াল করো 31 প্লাস 1 দ্যাট মিন্স 32, অর্থাৎ 16 তম পদ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই 16 বলতে আসলে অ্যান্সার 16 না, এটা হচ্ছে 16 মানে 16তম পদ। বুঝাইতে পারছি আমরা? ওকে ডান। তাহলে পরের অংশে যাই। দেখো এর পরের অংশ আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো এই সেম উপাত্তের জন্য আমরা কি করব, এই সেম উপাত্তের জন্য আমরা পরিসর নির্ণয় করা শিখবো এবং প্রচুরক নির্ণয় করা শিখবো। এটা খুবই ইজি একটা বিষয়। দেখো আমরা যদি প্রচুরক অংশে কথা বলতে চাই, দেখো এটা হচ্ছে প্রচুরক অংশে কথা বলবো, আর ধরো এই পাশে আমরা কথা বলবো হচ্ছে পরিসরকে নিয়ে। দেখো দেখো খেয়াল করো এই দুইটা অংশের জন্য আমাদের ম্যাথ আসতে পারে। দেখো প্রথমে আমরা যদি প্রচুরক অংশ নিয়ে কথা বলি, দেখো এই যে উপাত্ত সংখ্যা আমরা দেখতেছি, যে উপাত্তগুলো আমাদেরকে দেওয়া আছে তার মধ্যে থেকে দেখতে হবে সর্বাধিক সংখ্যক বার, সর্বাধিক সংখ্যক বার উপস্থিত উপাত্ত।
অথবা সংখ্যা যেটাই বলি। তাহলে খেয়াল করো, অর্থাৎ এই প্রচুরক অবিন্যস্ত পত্রের ক্ষেত্রে যদি আমরা প্রচুরক নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটা সর্বাধিক সংখ্যক বার আছে। দেখো একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো 75, 65, 80, 50, 60, 80, আচ্ছা 80 দুইবার আছে, তারপরে 50, 75 দুইবার আছে, তারপরে আরেকটা 75 আছে। দেখো এখানে একটা 75, এটা একটা 75, এখানে একটা 75, তিনবার, চারবার, আর কি আছে দেখো তো। আর যদি বলি তাহলে নাই। ওকে, দেখো একটু 80 এর জন্য চিন্তা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো 7 বার আছে। আই হোপ আমার মনে হয় 80 হতে পারে। দেখো তার মানে আমরা খুঁজে বের করবো যে আমাদের সর্বাধিক সংখ্যক বার কোন সংখ্যাটা আছে। যে সংখ্যাটা আমাদের সর্বাধিক সংখ্যক বার আছে সেটাই হবে আমাদের প্রচুরক। এটা খুবই ইজি। ওকে, এরপর আসো যদি আমরা পরিসরকে নিয়ে কথা বলতে যাই। পরিসর হচ্ছে খুবই একটা সহজ বিষয়। সেটা হচ্ছে পরিসরের আমরা যদি সূত্রের কথা বলি, পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তার সাথে যোগ হবে 1। এটা হচ্ছে আমাদের পরিসর। দেখো আমরা একটু ম্যাথটা সলভ করি। দেখো খুঁজে দেখো তো সর্বোচ্চ সংখ্যা আমাদের কত আছে। সর্বোচ্চ সংখ্যা আমরা 90 দেখতে পাচ্ছি এখানে, 93, আচ্ছা 93, তারপরে কত আছে 99। আই হোপ এটাই, তাহলে 99। তাহলে আমরা পরিসরে যাই, 99 মাইনাস, দেখো সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হিসেবে যদি আমরা বলি 50, আই হোপ 50 নিচে আছে, নো 50 নিচে নাই, তাহলে 50। ওকে, তার সাথে প্লাস করে দেওয়া হচ্ছে 1, তাহলে কত, দেখো 49 প্লাস হচ্ছে 1 ইকুয়ালস হচ্ছে 50। দেখো এই যেটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের পরিসর, খুবই ইজি। এখন এখানে প্রশ্নটা আসতে পারে কিভাবে, দেখো প্রশ্নটা আসতে পারে সাপোজ ধরো আমাদেরকে সর্বোচ্চ মান দিয়ে দিল, পরিসরের মান দেওয়া থাকলো এবং চাইতে পারে সর্বনিম্ন মান কত। এখন এখানে আমাদের 3 ধরনের মান চাইতে পারে, পরিসর, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। অর্থাৎ 3 ধরনের অজানা মান আছে। এই 3 ধরনের অজানা মানের ক্ষেত্রে আমাদের যে কোনো দুইটার মান দেওয়া থাকতে পারে এবং তৃতীয় মানটা চাইতে পারে। ওকে, এরপরে দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আর কি প্রশ্ন আসতে পারে। এটা খুবই ইজি বিষয়, সাধারণ গড়। খেয়াল করো, সাধারণ গড়। গড় বলতে আমরা এখানে সাধারণ গড় এর যদিও আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে সাধারণ গড় বলা হয়েছে। যদি শুধু গড় বলা হয়তো শুধু গড় অথবা সরাসরি গড়, সরাসরি গড়। দেখো এই ক্ষেত্রেও আমাদের সেম বিষয় আসতো। সেটা কি, দেখো সাধারণ গড়ের একটা সূত্র আছে, সাধারণ গড় সমান হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি বা যোগফল সমষ্টি ডিভাইডেড বাই উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সংখ্যা। ওকে, দেখো খেয়াল করো, তাহলে সহজ বিষয়, এখানে উপাত্তের সংখ্যা আছে 30, নিচে হবে 30। আর এই যে প্রত্যেকটা উপাত্ত আমরা যদি সমষ্টি আকারে নিয়ে আসি তাহলে এখানে আমাদের একটা মান পাওয়া যাবে। ওকে, তাহলে এই যে মানটা পাবো সমষ্টিটা, এই সমষ্টিকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি অবশ্যই ফাইনালি কি পাবো, একটা অ্যান্সার পাবো। এটাই হবে আমাদের সাধারণ গড়। ওকে, এখন দেখো এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে লাস্ট এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটা আসতে পারে সেটা হচ্ছে
শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, অথবা শ্রেণীব্যাপ্তি 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা খুবই ইজি একটা বিষয়। দেখো, সারণী তৈরি করার জন্য আসলে সারণী তৈরি করা এটা হচ্ছে আমরা ছোট ক্লাসের অর্থাৎ 6, 7 বা 8 এর ক্ষেত্রে এই ম্যাথগুলা করে আসছি। তারপরেও আমরা আরেকবার একটু রিপিট করি। দেখো, যদি গণসংখ্যা নিবেশন সারণী বলে, গণসংখ্যা নিবেশন সারণী বলে, গণসংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশন সারণী, ওকে, আর ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। দেখো, দুটো মূলত একই বিষয়, জাস্ট খালি একটু অ্যাড করতে হয়। দেখো, যদি আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী না বলে খুব সহজ করে একটা কথা বলি, যেটা আমরা চিনি, সেটা হচ্ছে ট্যালি নির্ণয় করা। অর্থাৎ ট্যালির যে ম্যাথগুলো যেটা আমরা ছোটবেলায় করে আসছি, সেই ট্যালি নির্ণয়ের যে ম্যাথগুলো সেটা যদি আমরা করা শুরু করি, এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। আর ক্রমযোজিত আমাদের একটু এডিট করতে হয়। দেখো, তাহলে প্রথমেই করি। দেখো, গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, প্রথম কাজ পরিসর নির্ণয় করা। তার মানে পরিসর নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, পরিসর নির্ণয় করতে গেলে প্রথমেই যেটা আমাদের করতে হবে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে, তাই না? ওকে, দেন তারপরে আমাদেরকে সেকেন্ড ধাপ বলে দিছে। কি বলে দিছে বলতো? শ্রেণীব্যাপ্তি 5। শ্রেণীব্যাপ্তি যদি 5 হয়, এরপর আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। দেখো, তাহলে এখান থেকে আমরা পরিসরের যে মানটা পাবো সেটাকে আমরা যদি শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করি, তাহলে এখানে যে মানটা পাবো, এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে শ্রেণী সংখ্যার যে মানটা সেটা যদি আমাদের দশমিক মান চলে আসে, সে ধরো সাপোজ আমাদের হাতে যে মানটা আসলো সেটা 6.2, যদি তাই হয়, দেখো যে মানটা চলে আসলো সেটা যদি একটা দশমিকের মান হয়, কেমন, ধরো সাপোজ 6.2, তাহলে এটাকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 7 লিখতে হবে। অর্থাৎ দশমিকের পরে যে কোনো মান আসলে তার পরবর্তী সংখ্যা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। দেন ফাইনালি যে শ্রেণী সংখ্যা পাওয়া গেল, সেখান থেকে আমাদের ফাইনাল যে সারণীটা হবে সেটা কেমন হবে, আমরা একটু যদি এখানে দেখি, দেখো সেটা হচ্ছে আমাদের ফাইনালি যে সারণীটা হবে সেটা হচ্ছে, প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দেন তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ট্যালি, এবং ফাইনাল লাস্ট গণসংখ্যা। ওকে, আমরা দেখো 7 পাইছিলাম, তার মানে কয়টা হবে, 1 2 3 4, এরকম ভাবে আমাদের টোটাল 7টা হবে। ওকে, তারপরে সর্বনিম্ন যে মান অর্থাৎ 50, কত ছিল, 50 থেকে শুরু হবে। 50 থেকে, যেহেতু আমরা শ্রেণী ব্যবধানের মান 5 ধরে নেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে বলতো, 5। দেখো 50, 51, 52, 53, 54, তার মানে 50 থেকে 54 পর্যন্ত। দেন তারপরে 55 থেকে 59, এরকম ভাবে আমাদের কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, এবং পরবর্তী স্টেপে আমাদের কি করতে হবে, একটা করে সংখ্যা, ধরো 75, আমাদের যে ঘরে 75 থাকবে সেই ঘরে একটা ট্যালি কাটতে হবে। এইভাবে হচ্ছে আমাদের পুরো সারণীটা কি হবে, কমপ্লিট হবে। দেন সেকেন্ড স্টেপ যদি যাই, ক্রমযোজিত, আমাদের সেম কাজ আমরা গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যতটুকু করছি সেম কাজ, শুধুমাত্র আমাদের পার্থক্য হবে এখানে সারণীর ক্ষেত্রে একটা ঘর আমাদেরকে অতিরিক্ত অ্যাটাচ করতে হবে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, তারপরে গণসংখ্যা, আর লাস্ট যেটা আমাদেরকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা।
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন ধরো আমরা টেলির সাহায্যে গণসংখ্যা পর্যন্ত বা সারণী পর্যন্ত নির্ণয় করে এখানে গণসংখ্যা পাচ্ছি 5, এখানে 7, এখানে 10 এরকম ভাবে পাচ্ছি ধরো। তাহলে ক্রমজিতর ক্ষেত্রে আমাদের কাজ কি বলতো, প্রথম ঘরের গণসংখ্যাটা দেখো, প্রথম ঘরের গণসংখ্যাটা এখানে সেম থাকবে, তাহলে 5। দ্বিতীয় ঘরে যেটা হবে সেটা হচ্ছে এই যে এই মান এর সাথে এই মানটা, অর্থাৎ আগের ঘরের ক্রমজিত গণসংখ্যা এবং পরের ঘরের গণসংখ্যা যোগ করে 12। দেন তার পরবর্তীতে এই পরবর্তী শ্রেণী গণসংখ্যা এবং তার আগেরটার ক্রমজিত গণসংখ্যা অর্থাৎ যোগ করে আমাদের 22। ওকে, এইভাবে হচ্ছে আমাদের ক্রমজিত গণসংখ্যা নিবেশন সারণী। এতটুকুই ছিল হচ্ছে আমাদের এই অভিন্ন স্থপত্যের ক্ষেত্রে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে আসো আমরা পরের স্টেপে যাই। এখন আমরা কথা বলবো বিন্যস্ত উপাত্ত নিয়ে। তাহলে বিন্যস্ত উপাত্তের জন্য আমরা প্রথমে কি বলছি বলতো, বিন্যস্ত উপাত্ত হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকবে। আরো সহজ করে যদি বলি, আমাদের লেভেল পর্যন্ত যে অংশটা আছে সেটা হচ্ছে এরকম সারণীর আকৃতিতে যে মানগুলো দেওয়া আছে সেখানে যদি এরকম শ্রেণীব্যাপ্তি আকারে কোনো কিছু সাজানো থাকে তাহলেই হচ্ছে সেটা আমাদের বিন্যস্ত উপাত্ত। এবং মজার বিষয়টা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইস্যুতে এই ধরনের বিন্যস্ত উপাত্ত থেকেই সবচেয়ে বেশি ম্যাথ আসবে, যার কারণে এটাকে আমাদের অধিক বেশি প্রায়োরিটি দিতে হবে। ওকে, এখন আসো দেখো, এখানে বলা হয়েছে 80 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নে দেওয়া হলো। এখন নিম্ন বলতে আমাদের উপরে সারণীটার কথা বলতেছি আসলে আমরা। দেখো এই সারণী আকারে দেওয়া আছে, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা কত, 80, অর্থাৎ n সমান 80 ধরে নিচ্ছি আমরা। ওকে, 80, n সমান 80 দেওয়া আছে। এখন বলছে প্রথমে যেটা বলা হয়েছে সেটা কি বলছে বলতো, প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যবিন্দু, নিম্ন সীমা বা উচ্চ সীমা এই টাইপের কিছু, অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যবিন্দু, নিম্ন সীমা, উচ্চ সীমা এই টাইপের মানগুলো যদি আমরা বের করতে যাই, তাহলে প্রথমেই খেয়াল করো আমরা আগে প্রচুরক শ্রেণী খুঁজে বের করবো। দেখো খুবই সহজ, প্রচুরক শ্রেণী খুঁজে বের করা আমাদের জন্য খুবই ইজি। প্রচুরক শ্রেণী, দেখো খেয়াল করো, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী বলতে আমরা আসলে যাকে বুঝবো সহজ বিষয়। আমরা দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি বলে আসছি বলতো, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বলে আসছি যে এখানে উপাত্তের সংখ্যা অর্থাৎ যেটা সর্বাধিক সংখ্যক বার থাকবে সেটাই। আর এইখানে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে বেশি, অর্থাৎ গণসংখ্যা বেশি। দেখো তো গণসংখ্যা বেশি কার ক্ষেত্রে আছে বলতো, এই যে খুবই ইজি, 20। তার মানে আমি যদি বলি আমাদের প্রচুরক শ্রেণী কত বলতো, 51 থেকে 60, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। ওকে, দেখো আমাদের কাছে কি চাওয়া হয়েছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে উপাত্ত, অর্থাৎ শ্রেণী পাইলাম যেটা 51 প্লাস 60 ডিভাইডেড বাই 2। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটাই। ওকে, এখন আসো নিম্ন সীমা উচ্চ সীমা। নিম্ন সীমা কোনটা, এই যেটা 51, আর উচ্চ সীমা হচ্ছে 60। শেষ। সেম প্রসিডিউর আসো মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমাদের একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ক্রমযোজিত সারণী করে আসলাম, তাই না? দেখো ক্রমযোজিত সারণী করে আসছি, এখন ওই সেম কাজটাই আমাদেরকে এখানে ক্রমযোজিত সারণী আকারে করতে হবে। এখন ক্রমযোজিত সারণী যদি আমরা তৈরি করি, ফাইনালি দেখো আমরা লাস্ট এই পাশে আমাদের দেখো, আচ্ছা এখানেই দেখাচ্ছি শ্রেণীব্যাপ্তি এটা ছিল। ওকে, তারপরে যেহেতু আমাদের গণসংখ্যা আছে তাহলে তার টেলির দরকার পড়তেছে না। দেন ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে ক্রমযোজিত। এটা একটু খেয়াল করো। দেখো ক্রমযোজিতার জন্য যদি আমরা চিন্তা করি এরকম যে আমাদের ঘরগুলো থাকবে, তাহলে গণসংখ্যা আমরা যদি বসাই 6, 16, দেন তারপর 12, 13, 20, তারপর কত 5, 4, 3, 1, 5, 4, 3 এবং ফাইনালি লাস্ট 1, এরকম ভাবে দেখো খেয়াল করো। তাহলে আমরা জানি টোটাল গণসংখ্যা কত বলতো, n এর মান দেখো 80। তাহলে ক্রমযোজিত সারণী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 6,
তারপর 22, তারপরে 34, ওকে, তারপরে কত 37, 47, ওকে, তারপরে 47 এর পর 67 আসবে, ওকে ডান। তারপরে 5 যদি করা হয় 72, 76, তারপরে 79, লাস্ট হচ্ছে 80, এরকম আসবে, ওকে। যাও একটু একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা বলছিলাম এখানে আমাদের টোটাল n এর মান কত, n এর মান হচ্ছে 80, অর্থাৎ টোটাল গণসংখ্যা আছে 80। এখন গণসংখ্যা যদি 80 হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 80 এর অর্ধেক চিন্তা করো তো, 80 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 40, ওকে। এখন একটু ক্রমযোজিত শ্রেণীর দিকে তাকাও, দেখো চিন্তা করো তো 40 যে গণসংখ্যাটা আছে সে কোন শ্রেণীতে আছে দেখো তো। দেখো আমরা যদি বলি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত হচ্ছে আমাদের এই ফার্স্ট রোতে, ফার্স্ট দেখো ফার্স্ট সারিতে, ওকে। দেন তারপরে এখানে আছে 7 থেকে শুরু করে 22, 23 থেকে 34 পর্যন্ত এই শ্রেণীতে। পরেরটা দেখো এই যে ফাইনালি কত 35 থেকে শুরু করে 47 পর্যন্ত আমাদের এই শ্রেণীতে, যে শ্রেণীর গণসংখ্যা দেখো এটা 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, দেন 41 থেকে শুরু করে কত 50, এরকম। তাহলে আমরা বলতে পারি দেখো মধ্যকটা কোন শ্রেণীতে আছে বলতো, সহজ বিষয়, তাহলে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত 41 থেকে শুরু করে আচ্ছা 41 থেকে শুরু করে 50, এই শ্রেণী, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে কি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, তাহলে যে সিম্পল 41 প্লাস 50 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটাই, ওকে। এরপর আসো নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা হবে, এই যে 41, এবং উচ্চ সীমা কোনটা হবে 50, ওকে। ক্লিয়ার হয়েছে সবাই, আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ওকে। নাও একটু তারপরের ধাপে যাই। এখন দেখো কি বলা হয়েছে, আচ্ছা এটা তো আমরা করেই ফেললাম, মধ্যক শ্রেণীর মধ্যমান, ওকে ডান। তাহলে পরের স্টেপে যাই, দেখো ওকে। ওকে এখন আসো আমরা আমাদের ফাইনাল স্টেপে যাব। দেখো ফাইনাল স্টেপ বলতে আমাদের আসলে যে অংশ থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসেই বা আসবেই, এটা নিশ্চিত যে আমাদের দেখো এই ধরনের বিন্যস্ত উপাত্ত থেকে আমাদের, আমরা জানি পরিসংখ্যান এই চ্যাপ্টারটা থেকে আমাদের দুইটা সৃজনশীল আসে। এখন দুইটা সৃজনশীলের মধ্যে আমরা যদি বলি আমাদের মান নির্ণয়ের, এরকম মান নির্ণয়ের যে 4টা ম্যাথ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 4টা ম্যাথের মধ্যে যে কোনো দুইটা ম্যাথ আসতে পারে, এবং পরবর্তীতে আমরা কিছু গ্রাফ নির্ণয় করব, সেগুলা থেকে আমাদের দুইটা আসতে পারে। এখন এই যে 4টা আমরা ম্যাথের কথা বলতেছি খেয়াল করো, প্রথমে কি বলছি, এই বিন্যস্ত উপাত্ত থেকে গাণিতিক গড় নির্ণয় করা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, মধ্যক এবং প্রচুরক। দেখো এখান থেকে আমরা দুইটা বিষয় নিয়ে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে, এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে প্রথমেই সংক্ষিপ্ত গড় এবং মধ্যক, এই দুইটা টার্ম, অর্থাৎ এই দুইটা ম্যাথ আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে দুইটা ম্যাথের কথা বলতেছি, এই দুইটা ম্যাথ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা 4টা ম্যাথই করা শিখবো, যদিও দেখো 4টা ম্যাথই আছে, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং প্রচুরক, এই 4টা ম্যাথই আমরা করব ধাপে ধাপে। তবে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত গড় এবং মধ্যক এই দুইটা টার্মকে আমরা অধিক গুরুত্ব সহকারে করবো। দেখো আসো প্রথমে যদি আমরা হচ্ছে গাণিতিক গড় নিয়ে কথা বলি, এটা খুবই খুবই ইজি একটা টার্ম আমাদের জন্য। আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে যদি সূত্র নিয়ে কথা বলি, প্রথমেই দেখো গাণিতিক গড়ের ক্ষেত্রে সমান, গাণিতিক গড় সমান আমরা লিখতে পারি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের ফর্মুলা। দেখো খেয়াল করো,
এখানে আমরা ছোট্ট করে একটু লিখে নেব। এখানে সামেশন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমষ্টি, সমষ্টি। আর এফ আই বলতে আমরা বুঝি প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা। আর এক্স আই এর সাথে আমরা মনে হয় আগে থেকেই পরিচিত, সেটা হচ্ছে মধ্যমান, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান। মধ্যমান নির্ণয় করার জন্য আমরা কি করি দেখো, আমরা যদিও ম্যাথমেটিক্যাল টার্মে একটু করব। আর এন হচ্ছে কি বলতো, এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। ওকে, দেখো আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের গণসংখ্যার জন্য, দেখো এফ আই হচ্ছে গণসংখ্যা, এক্স আই হচ্ছে মধ্যমান। তাহলে প্রথমেই যে ঘরটা আমাদের লাগতেছে সেটা কি বলতো, প্রথমেই যদি বলি সেটা হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। ওকে, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের, দেখো এক্স আই নিয়ে কথা বলতেছি, যেখানে এক্স আই হচ্ছে আমাদের কি বলতো, এক্স আই হচ্ছে মধ্যমান। ওকে, তাহলে আমাদের মধ্যমান লাগতেছে, যেটাকে আমরা কি করছি এক্স আই দ্বারা প্রকাশ করছি, তাই না? ওকে, দেন তারপরে কি লাগবে, তারপরে লাগবে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা এফ আই। আর লাস্ট ফাইনালি যেটা সেটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, যেহেতু তার মানে আমাদেরকে এফ আই এবং এক্স আই এই দুটো বের করতে হবে। ওকে, দেখো আমরা একটু বসাই। প্রথমেই 11 থেকে 20, তারপরে কত 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে কত 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। ওকে, এই বলো, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর। এখন মধ্যমান বলতে আমরা কি বুঝি, দেখো নিম্নমান প্লাস উচ্চ মান ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের মধ্যমান। তাহলে 11 প্লাস 20 কত হয় বলো তো 31, 31 দ্যাট মিন্স কত 31 ডিভাইডেড বাই 2, তার মানে 15.5। ওকে, তারপরটা করি, দেখো 30 প্লাস 21 তার মানে 51, খেয়াল করো 51, দেখো 51 কে যদি আমরা মধ্যমান অর্থাৎ 2 দ্বারা ভাগ করি তাহলে 25.5। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো একটা জিনিস মনে হয় তোমরা ধরতে পারছো, সেটা হচ্ছে দেখো এখানে আমরা শ্রেণী ব্যবধান নিয়ে কথা বলতেছিলাম 10, এইখানের ব্যবধান কত হয়েছে 10 বলো তো 10। তার মানে এর পরবর্তী যে মানগুলো আসবে তারপরটা আসবে 35.5, 45.5, তারপরে 55.5। আই হোপ তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, এখন আসো গণসংখ্যা তো আমাদের যেটা ছিল 6, 16, 12, 13, 20। ওকে, তারপর 5 এরকম ভাবে যাচ্ছে। এখন এখানে কি আসবে বলতো এফ আই এবং এক্স আই, দ্যাট মিন্স আমাদের এই যে এই এক্স আই এবং এই যে এফ আই এই দুইটার গুণফল আমাদের ফাইনালি এফ আই এক্স আই এইটাতে বসবে। ওকে, সেম প্রসিডিউরে এই মান ইনটু এই যে 25.5 ইনটু 16, এই দুইটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের এই ঘরটাতে। তাহলে এরকম ভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য এরকম এফ আই এক্স আই বের করতে পারবো না। লাস্ট এই যে এই অংশটা দেখো, এখানে হচ্ছে এন, তাহলে এন কত হবে বলো তো 80, আমরা জানি টোটাল গণসংখ্যা হচ্ছে 80। ওকে, আমরা আরেকবার একটু কাউন্ট করে দেখি আমাদের টোটাল গণসংখ্যা কত আসে। হ্যাঁ, মনে হয় আমরা আরেকটাতেই করে আসছি। দেখো, হ্যাঁ প্রথমে বলে দেওয়া হয়েছিল 80। গুড, তাহলে খেয়াল করো যেটা নিয়ে কথা বলতেছিলাম, তাহলে এর মান হচ্ছে আমাদের 80। তাহলে খেয়াল করো এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা মান বসাই এবং এদেরকে সমষ্টি আকারে অর্থাৎ সমষ্টি বের করি, দ্যাট মিন্স সামেশন অফ এফ আই এক্স আই এর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। ওকে, নাও দেখো আমরা এন এর মান পেয়ে গেছি এবং সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু পেয়ে গেছি। যদি তাই পেয়ে যাই তাহলে আমাদের ফাইনালি যে সূত্রটা ছিল, দেখো আমরা সূত্রে পড়ে আসছি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই কি বলতো এন, যেখানে আমরা এন এর মানটা জানি 80 আর এই যে সামেশন অফ এফ আই এক্স আই এর একটা ভ্যালু পাচ্ছি এখান থেকে ফাইনালি, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে,
দেখো খুবই ইজি না, এটা কিন্তু খুবই ইজি। ওকে, বুঝতে পারছি কি আমরা সবাই? ওকে, ধন্যবাদ। দেখো আমরা যাই পরের অংশে যাই। দেখো এই ম্যাথটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এটা নিয়ে আমরা কথা বলতে গেলে প্রথমে আমরা এটা নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর সংক্ষিপ্ত গড়ের সূত্র। দেখো যদি আমরা সংক্ষিপ্ত গড়ের সূত্র নিয়ে কথা বলতে যাই, এই সংক্ষিপ্ত গড়কে আমরা প্রকাশ করি আসলে মূলত এক্স বার দ্বারা। এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ। দেখো এইটা হচ্ছে আমাদের ফাইনালি ফর্মুলা। দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। দেখো আরেকবার রিপিট করতেছি, সংক্ষিপ্ত গড় এই সূত্রটা দেখো আমরা কি বলছি, এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই সরি এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো আমাদের বেশ কিছু জিনিস অজানা, এগুলার পরিচয়টা আমরা একটু জানবো। দেখো প্রথমেই বলে নেই, এখানে এক্স বার তো আমরা বলেই নিছি, এক্স বার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তাহলে এ কি, এখানে এ হচ্ছে লেখো, এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক এ হচ্ছে আমাদের আনুমানিক গড়। ওকে, আর এফ আই তো আমরা জানি, এফ আই আর লিখবো না। এফ আই হচ্ছে আমাদের কি বলতো, এফ আই হচ্ছে আমাদের গণসংখ্যা প্রত্যেক শ্রেণীর। আর ইউআইটা আমরা লিখবো, ইউআই এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতি এই শব্দটার সাথে আমরা অনেকেই অপরিচিত। আচ্ছা আমি একটু ক্লিয়ার করতেছি, আগে এর একটা সূত্র লিখে নেই, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এর এ ডিভাইডেড বাই হচ্ছে এইচ। ওকে, আর এন তো আমরা জানি তাই না, এন এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে এই ধাপ বিচ্যুতিটা এটা মনে হয় আমাদের একটু কনফিউজড থেকে গেলাম আমরা, তাই না? দেখো ধাপ বিচ্যুতির একটা নিজস্ব পরিচয় আছে। আসলে আমরা যখন হচ্ছে এই ধাপ বিচ্যুতিটা কোথায় ব্যবহার হয় এবং ধাপ বিচ্যুতি জিনিসটা কি, আমরা ধাপ বিচ্যুতি সহজ করে যদি বলি আসলে কত ধাপ বড় বা কত ধাপ ছোট, একটা অনুপাতিক মান বা আনুপাতিক মান, একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে মানগত দিক থেকে আসলে ব্যবধানটা কত, মানে কত গুণ বেশি বা কত গুণ কম, এটা অর্থাৎ অনুপাত প্রকাশ করি। বুঝতে পারছি কি এই ধাপ বিচ্যুতি দ্বারা। ওকে, আসো আমাদের সারণীতে আসো, তাহলে কি কি কাজ করতে হবে দেখো। প্রাপ্ত নম্বর এটা তো আমাদের থাকবেই তাই না, দেখো প্রাপ্ত নম্বর। ওকে, দেন দেখো এক্স আই এর একটা ব্যবহার আছে। এক্স আই এর পরিচয় আমরা কি জানি, এক্স আই হচ্ছে মধ্যমান, তাহলে এটা আমাদেরকে নিতে হবে। এরপর আসো আর কি আছে বলতো, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এক্স আই যেহেতু নিছি তাহলে ধাপ বিচ্যুতি নিয়ে নেই। দেখো ইউ আই ধাপ বিচ্যুতির একটা ঘর লাগবে, ধাপ বিচ্যুতি যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ইউআই দ্বারা, এটা আমার লাগবে। ওকে, ইউআই। দেন তারপরে দেখো তো গণসংখ্যা আছে নাকি, ইয়েস গণসংখ্যা আছে, এফ আই। ওকে, আর কি আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এফ আই ইউআই। ওকে, এবার পর্যন্ত ক্লিয়ার হয়েছি? দেখো আমরা একটু এই অঙ্কটা করব পুরোপুরি, দেখো খেয়াল করো। তাহলে আমরা একটু বসাই, 11 থেকে কত 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, দেখো খেয়াল করো 70, তারপরে কত 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর। ওকে, মধ্যমান আমরা আগের অঙ্কে যা করছি, নিম্নমান যোগ হচ্ছে উচ্চমান ডিভাইডেড বাই 2, তাহলে 15.5, তারপরে কত 25.5, তারপরে 35.5,
45.5, 55.5, 65.5, তাহলে 75.5, তারপরে 85.5, 95.5। ওকে, দেখো ধাপ বিচ্যুতি আমরা করতে পারতেছি না, কোনো সমস্যা নেই। দেখো আমরা গণ সংখ্যাটাকে 6, তারপরে 16, 12, 13, 20, তারপরে কি আছে বলতো, 5, 4, 3, 1। ওকে, দেখো এতটুকু পর্যন্ত আমাদের নর্মাল ক্যালকুলেশন ছিল। আমরা এখন একটু অতিরিক্ত কাজ করব। দেখো ধাপ বিচ্যুতি, আগেই বলছি ধাপ বিচ্যুতি আসলে আমাদের এই যে xi মাইনাস এর a ডিভাইডেড বাই h এই সূত্রের সাহায্যে করতে হবে। এখন দেখো খেয়াল করো, xi বলতে আমরা কি বুঝি বলতো, প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান। এখন আমি যদি প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান, আসলে এখানে দেখো a এর পরিচয়টা আবার অজানা রয়ে গেছে, এটা আমরা কি বলছি, আনুমানিক গড়। দেখো আনুমানিক গড় বলতে আসলে এই যে মধ্যমানের যে ঘরটা আছে, এই ঘর থেকে, এই মধ্যমানের শ্রেণী থেকে আমরা কি করবো জানো, যে কোনো একটা মানকে গড় চিন্তা করব। এখন মজার বিষয়টা হচ্ছে, কেউ যদি এই 15.5 অর্থাৎ প্রথম শ্রেণীতেই মধ্যমান আনুমানিক গড় হিসেবে প্রথম শ্রেণীর মধ্যমানকেই ধরে নেয়, তাহলে তার ক্ষেত্রেও যে অ্যান্সারটা আসবে, কেউ একজন মনে করো সাপোজ শেষ মানটাকে ধরলো, তাহলে তার ক্ষেত্রেও এই প্রথম শ্রেণীতে ধরলে আমাদের যে মানটা আসবে, এই শেষ শ্রেণীতে ধরলেও আমাদের সেম মানটাই আসবে। এখন মজার বিষয়টা হচ্ছে, আসলে আমরা যেটা করে থাকি, আমরা প্রথম মান বা শেষ মানকে না ধরে মাঝামাঝি কোনো মানকে ধরার চেষ্টা করি। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, যারা কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে জানো, আমাদের গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি আছে সেটাতে ধরার চেষ্টা করে। এখন বিষয়টা হচ্ছে, আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা যে কোনো মানকে এখানে ধরতে পারবো, কোনো প্রবলেম নাই। আমাদের ফার্স্ট শ্রেণীতে ধরলেও যে মানটা আসবে, লাস্ট শ্রেণীতে ধরলেও সেই মানে আসবে, এবং মাঝ বরাবর কোনো মানকে ধরলেও সেম মান আসবে। এখন বলতে পারো যে স্যার তাহলে কেন আমরা ওই গণসংখ্যা যেখানে বেশি আছে সেখানে ধরি? আসলে আমাদের ক্যালকুলেশনটাকে ছোট করার স্বার্থে আমরা ওই মাঝ বরাবর বা যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা ধরবো। এখন তোমরাই বলো আমি কোনটা দিয়ে করব, বলো। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দিয়ে করি তাহলে সেটা দিয়েই করি। দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায়, এটা, তাহলে এই শ্রেণীতে, অর্থাৎ এটাকে আমরা আনুমানিক গড় অর্থাৎ 55.5 কে আনুমানিক গড় ধরে নিচ্ছি। এখন আমরা যদি হচ্ছে এই সূত্রের সাহায্যে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা শর্টকাট টেকনিকে করতে পারি। কিরকম, দেখো আমরা যে ঘর বরাবর, অর্থাৎ যে মানটাকে আমরা আনুমানিক গড় ধরে নিছি, সেই ঘর বরাবর ধাপ বিচ্যুতির মান, অর্থাৎ সেই শ্রেণীতে সেই রোতে আমাদের কি ধাপ বিচ্যুতির মান আসবে 0, তার এক ঘর উপরে যাবে -1, আরেকটা -2, আরেকটা -3, আরেকটা -4। সেম প্রসিডিউরে নিচের দিকে যাও, +1, 2, 3, 4 এরকম। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখার মতো। সাপোজ ধরো আমি যদি এই মানটাকে ধরতাম, তাহলে এখানে তো 0, তার উপরে -1, তার উপরে -2, তারপরে -3 এরকম। বুঝতে পারছি আমরা? ওকে, এখন আসো FIUI, দ্যাট মিন্স এই যে দুইটা, তাহলে -24, 300 লং কত, 318, 3 × 10 = 30, তার মানে 48, 12 × 24 -24, তারপরে -13, এটাতে 0, 5, এখানে কত 8, তারপরে কত আসবে 9, 4 × 4। দেখো আমরা তো n পাইছি এখান থেকে, বলো তো n পাইছি না? দেখো n সমান কত ছিল, n সমান 80। আর এখান থেকে দেখো তো আমরা সামেশন অফ FIUI সমান একটা ভ্যালু পাবো। এখন এখান থেকে যে ভ্যালুটাই আমরা পাই না কেন, ধরো এখান থেকে তো মাইনাসের ভ্যালু পাবো, তাহলে মাইনাস যুক্ত যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা নিয়ে আসো, নিয়ে এসে আমাদের ফাইনাল যে ক্যালকুলেশনের জন্য সূত্র, দেখো x বার সমান কি ছিল, a, এর জন্য আমরা কত ধরে নিছি বলতো, 55.5 প্লাস, দেখো এখানে সামেশনের জন্য আমরা একটা মান পাবো না। এখন আমরা দুই ভাবে করতে পারি, যদি সামেশনের মানটা মাইনাস হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের সূত্রের, দেখো
যদি আমাদের সামেশনের মানটা মাইনাস হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সামেশনের এই যে এখানে সূত্রের এখানে মাইনাস চিহ্ন চলে আসবে। ওকে, না আমরা প্লাসই বসাচ্ছি। সামেশনের পুরো মানটা বসালাম আমরা, ডিভাইডেড বাই কত, এন, এন এর মান হচ্ছে 80 ইন্টু এইচ এর মান কত বলতো, এইচ এর মান হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 10 আছে। তাহলে যদি এখানে মাইনাসের মান চলে আসে আমরা পরবর্তী লাইনে কি কাজ করব বলতো, 55.5 মাইনাস যদি থাকে তাহলে মাইনাস দিয়ে নিলাম। এখন এই যে এই মানটার সাথে অর্থাৎ যে সামেশনের যে মানটা পাবো সেই মানটার সাথে উপরে একটা গুণ করে নেই, তাহলে গুণ করলে একটা ভ্যালু পাওয়া যাবে, সেই ভ্যালু ভাগ হচ্ছে 8। তাহলে এটার জন্য ক্যালকুলেটর দিলে আমাদের একটা মান দেখাবে, ওই মানটা কি করতে হবে আমাদের এই 55 থেকে 5 পয়েন্ট থেকে মাইনাস করে নিতে হবে, শেষ। ওকে, তোমরা একটু ভালো করে দেখো কারো কোথাও কনফিউশন আছে নাকি। দেখো আগেই বলে নিচ্ছি এই ম্যাথটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। ওকে, তোমরা এটাকে কয়েকবার প্র্যাকটিস করবা। ডান। দেখো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যক। খেয়াল করো এটা খুবই ইজি। মধ্যকের জন্য আমাদের দেখো মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এর এফ সি হোল ইন্টু এইচ বাই এফ এম। ওকে, দেখো খেয়াল করো এটা হচ্ছে আমাদের মধ্যকের জন্য সূত্র বিন্যস্ত পথের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা একটু পরিচয়গুলো জেনে আসি। দেখো এল, এল হচ্ছে আমাদের আমরা দেখো একটু আগেই যে ম্যাথগুলো করে আসছি সেখানে একটা মধ্যকের ম্যাথ করে আসছিলাম বা মধ্যক শ্রেণীর মধ্যমান এটা করে আসছি, সেখানে আমরা ক্রমযোজিত সারণী থেকে মধ্যক শ্রেণী খুঁজে বের করতে পারছিলাম। তাহলে এখানেও সেম প্রসিডিউরে আমরা ক্রমযোজিত সারণী নিব। যেমন সারণীটা কি, প্রাপ্ত নম্বর দেন তারপর থাকবে হচ্ছে গণসংখ্যা, দেন ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে ক্রমযোজিতর, যেটা আমরা করেছিলাম সেম। দেখো খেয়াল করো সেক্ষেত্রে দেখো ক্রমযোজিত সারণী যেহেতু তৈরি করব এখান থেকে, তাহলে আমাদের মধ্যক শ্রেণী খুঁজে বের করা যাবে না। এই এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন কি মোট গণসংখ্যা, আর এফ সির একটা বিশেষ পরিচয় আছে, সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো সাপোজ ধরো এটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয়, এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এই যেটা এফসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফসি। ওকে, আর এইচ তো জানি আমরা শ্রেণী ব্যবধান। এফ এমটা কি তাহলে, এফ এমটা হচ্ছে যে শ্রেণীতে আমাদের মধ্যক থাকবে সেই শ্রেণীর গণসংখ্যা। বুঝতে পারছি? ওকে, তাহলে এখান থেকে আমাদের মধ্যক শ্রেণী যেটা আসবে সেম প্রসিডিউর আমরা একটু আগে যেটা করেছিলাম। এই দেখো এখানে যেটা করেছিলাম মধ্যক শ্রেণী কোনটাকে বলেছিলাম বলতো, 41 থেকে 50। তাহলে 41 থেকে 50 যদি হয়, দেখো এখানে এটার ক্ষেত্রে সেম মানটাই বের হবে। মানে সাপোজ ধরো 41 থেকে 50 এটাই হবে। তাহলে এখানে মধ্যক শ্রেণী কত বলতো, মধ্যক শ্রেণী 41 থেকে 50। তাহলে এল এর মান কত হবে, এল এর মান কত হবে 41, কারণ কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল এর মান, এন এর মান হচ্ছে 80, এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এই যেটা সম্ভবত 34 আসছিল, তোমরা একটু দেখে নিবা। ওকে, দেন তারপরে কি আছে বলতো, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো একটু দেখে আসি আমরা কি কথা ছিল। এটাতে ছিল, তার মানে হচ্ছে এই যে 13, তার মানে আমাদের কি ছিল বলতো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম, তার মানে এফ এম সমান 13 ছিল। ওকে ডান। দেখো তো এখন আমরা সবগুলো মান পেয়ে গেছি, মনে হয় আমাদের বসানো ইজি হয়ে যাবে। তাহলে আমরা যদি বসাই ফেলি তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমাদের একটা নির্দিষ্ট মান আসবে। এই হচ্ছে আমাদের মধ্যক।
দেন লাস্ট টপিকস দেখো, এখান থেকে আমাদের মান নির্ণয় যেটা, সেটা হচ্ছে আমাদের প্রচুরক। দেখ, এটা খুবই ইজি বিষয়। আমাদের সারণীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজ নাই, শুধুমাত্র প্রচুরক সমান আমরা বলি প্রচুরক, এটা সূত্রটা যদি জানি তাহলেই হবে। প্রচুরকের জন্য এল প্লাস F1 বাই হচ্ছে F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এইচ। দেখো, পরিচয়টা বললে আমরা হয়ে যাব। দেখো, আমাদের সারণীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজ নাই, যা থাকবে তাই আমরা এই সারণীটাই এখানে তুলে দেব। ওকে, এখন আসো, এখানে কাজটা হবে কি, এল প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। পরিচয়টা বলি, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী কোনটা বলতো? যেহেতু সর্বোচ্চ কোণের সংখ্যা 20, তার মানে এল এর মান কত বলতো? এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা 51। ওকে, আর এইচ তো আমরা জানবো, এইচ কত বলতো? 10। তাহলে F1 আর F2 কি? F2 হচ্ছে, দেখো F1 যদি বলি, F1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণী কত? 13। তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 7। ওকে, আবার F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হচ্ছে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 150। তাহলে F1 এর মান পেয়ে গেছি, F2 এর মান পেয়ে গেছি, H তো জানবো, এবং L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দেখো, সবগুলো মান আমাদের কাছে আছে। সবগুলা মান যদি থাকে তাহলে আমরা জাস্ট কি করবো বলতো? আমাদের ফাইনালি এই ইকুয়েশনের মধ্যে বসাই দাও এবং নরমাল ক্যালকুলেশন করে একটা মানে নিয়ে আসো। ওকে, বুঝতে পারছি আমরা। এই ছিল হচ্ছে আমাদের পরিসংখ্যানের মান নির্ণয়ের যে ম্যাথগুলা সেগুলা। তাহলে একটু ক্লিয়ার করে বলে আরেকবার একটু দেখো, এখানে আমাদের মধ্যক নির্ণয়ের যে ম্যাথটা ছিল এটা, এবং সংক্ষিপ্ত করের যে ম্যাথটা ছিল এইটা, এই দুইটা ম্যাথ তোমরা অধিক প্রায়োরিটি সহকারে করে ফেলবা। ঠিক আছে, সবগুলাই করবা, বাট এই দুইটা। ওকে, এরপরে আসো আমাদের লেখচিত্র। দেখো, পরিসংখ্যানের একটা বড় অংশ জুড়ে আছে লেখচিত্র। লেখচিত্র অঙ্কনের মধ্যে আমাদের আছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং সজীব রেখা। যেখান থেকে আমাদের এই তিনটা গ্রাফ থেকে বা লেখচিত্র থেকে আমাদের দুইটা প্রতিবারই থাকে। তার মধ্যে থেকে আমি বলবো আমাদের এই বহুভুজ এবং আমাদের অজীব রেখা, এই দুইটা অংশ আমাদেরকে বেশি করতে হবে। তিনটাই করব আমরা, খুবই ইজি। আয়তলেখ, তারপরে হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, তিনটাই আমাদের জন্য খুবই ইজি। তারপরেও আমরা এই দুইটাকে একটু বেশি যত্ন সহকারে করব। দেখো, ওকে, প্রথমেই দেখো আয়তলেখ অঙ্কন। আমরা যদি এই একটা টার্ম বুঝতে পারি, আয়তলেখ যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য বহুভুজ এবং অজীব রেখা দুইটা টার্মই খুবই ইজি হবে। দেখো, খেয়াল করো, আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে, দেখো, আমাদের এই সারণীর অংশের মধ্যে আমাদের কিছু কাজ করতে হয়। কেমন? দেখো, আমরা যদি আসলে একটা গ্রাফের মধ্যে যাই, দেখো গ্রাফ থেকে বুঝতে চাই তাহলে খুবই ইজি হয়। দেখো, গ্রাফের ক্ষেত্রে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে একটা এক্স অক্ষ, দ্যাট মিন্স এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে একটা ধরো গ্রাফ। এখন এটার ক্ষেত্রে আমরা আয়তলেখ অঙ্কন করব। এখন আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের যেটা করতে হয়, দেখো, বিশেষ করে আয়তের ক্ষেত্রে আমাদের সারণীতে একটু কাজ করতে হয়। কেমন? প্রথমেই দেখো, প্রাপ্ত নম্বর যেটা আছে সেটা থাকবে, দেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অতিরিক্ত হিসেবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, দেন ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে গণসংখ্যা। দেখো, খেয়াল করো, তাহলে প্রাপ্ত নম্বর তো আমরা ইজিলি বসালাম। দেখো, তাহলে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে
50, 51 থেকে 60, এরকম ভাবে চিন্তা করো। আর গণসংখ্যা যদি আমরা চিন্তা করি 16, 12, 13, 20, ওকে, এরকম ভাবে চিন্তা করো, আমাদের আসবে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি? দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আসলে বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, আবার খুব সহজে এটাকে আমরা বের করতে পারি। কেমন? দেখো, আমাদের প্রথম মান হিসেবে যদি বলি, প্রথম মান বলো তো কত? 11, তাই না? এখান থেকে এই নিম্নমান থেকে যদি আমরা 0.5 কে বাদ দেই, তাহলে 10.5, এবং দ্বিতীয় মানের সাথে যদি আমরা 0.5 প্লাস করে নেই, তাহলে 20.5। সেম প্রসিডিউরে এই যে 21 থেকে যদি আমরা 0.5 বাদ দেই, দ্যাট মিন্স 20.5, পরেরটা আসবে 30.5। সেম প্রসিডিউর, দেখো এই দুইটা মান সেম আসছে না, তার মানে এই যে এখান থেকে 30.5 এটা সেম মান আসবে। তারপরেরটা কত আসবে? 40.5। এখানে 40.5 আসছে, এখানেও 40.5 আসবে। তারপরেরটা 50.5, এরকম ভাবে আসতে থাকবে। ওকে, নাও আমরা একটু গ্রাফে বসানো শিখি। আমরা যদি এক্স অক্ষ বরাবর যদি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা গণসংখ্যা বসাই, দেখো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি বলতো? গণসংখ্যা। ওকে, খেয়াল করে দেখো তো, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে প্রথম মানটা, সেটা অবশ্যই কত থেকে শুরু হয়েছে বলতো? 10.5। এখন এটা কি 1 থেকে শুরু হয়েছে? না। তাহলে এই জন্য আমাদেরকে কিছু ভাঙা বাদ সেট চিহ্ন, এখন এটা আমাদের হচ্ছে কয়েকভাবে দেওয়া যায়। আমরা চাইলে এই যে এরকম ভাবে সেট চিহ্ন দিতে পারি, আমাদের কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে, দেখো ভাঙা বা সেট চিহ্ন। এরপর আসো 10.5। তাহলে 10.5 যদি চিন্তা করি, দেখো সেটা বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, দেখো এটা আমরা 10.5 নিচ্ছি, তারপর এটা কত? 20.5, তারপরে 30.5, তারপরে 40.5, 50.5, এরকম ভাবে যাবে। ওকে, দেখো খেয়াল করো, আমরা যদি গণসংখ্যার দিক থেকে চিন্তা করি, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে আমাদের 20, তাহলে এটা হচ্ছে আমাদের 5, 10, 15, 20। নাও তাহলে চিন্তা করো, আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘরের জন্য এক করে চিন্তা করা হয়েছে, এবং এক্স অক্ষ বরাবর দেখো এই পর্যন্ত অংশ আমাদের হচ্ছে 5টা ঘর। তার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত নিচ্ছি বলতো? 10। তার মানে এক্স অক্ষ বরাবর আমরা যেটা করছি বলতো, কি করছি? 1 বর্গ, 1 বর্গ, দেখো 1 বর্গ সমান হচ্ছে 2 একক। ওকে, আর এক্স ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 বর্গ সমান 1 একক। এটা চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের স্কেল। ওকে, ডান। এখন দেখো তো গণসংখ্যা কত আছে? প্রথমটাতে 6, তার মানে আমি যদি বলি এই যে এটাতে, দেখো এটা না, এটা হচ্ছে আমাদের, দেখো দেন তারপরে কত আছে? 16। 16 মিন্স দেখো এইখানে এই যেটা হচ্ছে 16। ঠিক আছে, সেম প্রসিডিউর। তারপরে কত আছে? 12। 12 দ্যাট মিন্স এই যে এইখানে, দেখো এটা। তারপরে কত আসবে? 13। 13 দ্যাট মিন্স এই যেটা। তারপরে কত? 20। 20 দ্যাট মিন্স এই যেটা। দেখো এরকম ভাবে আসতে থাকবে। তাহলে এই যেটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের আয়তে। দেখো এখন বর্ণনাটা কিভাবে দিব বলো? বর্ণনাটার ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, দেখো বিবরণ যদি বলি, বিবরণটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বিবরণটা কিভাবে দেওয়া যাবে? দেখো আমরা এটা একটা ছক কাগজ ব্যবহার করছি, তাহলে ছক কাগজে বলতে পারি, ছক কাগজে
ছক কাগজে আমরা কি করছি বলতো, এক্স ও এক্স ড্যাশকে আমরা কি বলছি, এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশকে আমরা বলেছি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি স্থাপন করছি বলতো, এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা, এক্স অক্ষের 1 বর্গ সমান 2 একক, ওয়াই অক্ষের 1 বর্গ সমান 1 একক বিবেচনা করে আমরা উক্ত আয়তলেখটি অঙ্কন করি। শেষ। তোমরা চাইলে আমাদের বইয়েতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যে কোনো একটা উদাহরণের যদি বিবরণটা ভালো করে দেখে নাও, আশা করি তোমরা লিখতে পারবা। মজার ব্যাপার হচ্ছে আমাদের আয়তলেখ বলি, দেন তারপরে হচ্ছে কি বলে এটাকে, আয়তলেখ বলি, বহুভুজ বলি এবং পরবর্তীতে আমাদের অজীব রেখা বলি। তিনটার ক্ষেত্রে আমাদের বিবরণের অংশ প্রায় কাছাকাছি, শুধুমাত্র জাস্ট ওই শেষ অংশে একটু পার্থক্য। সেটা আশা করি তোমরা যদি একটা দুটো উদাহরণ দেখো তাহলেই হয়ে যাবে। ওকে, ডান। দেখো পরের পার্টটাতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বহুভুজ। মজার বিষয় হচ্ছে আয়তলেখ এবং বহুভুজের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য কোথায় আমি বলি, একটু পার্থক্য, সেটা হচ্ছে জাস্ট এই সারণীতে আমরা একটা জিনিস যেটা বলছি, দেখো প্রাপ্ত নম্বর। ওকে, জাস্ট এই অংশটাতে শুধু হবে সেটা হচ্ছে মধ্যমান। দেখো মধ্যমান কিরকম, সাপোজ ধরো এই যে এখানে দেখো আমরা কি করছি বলতো, এক্স অক্ষ বরাবর আমরা কি করছি বলতো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাইছি না। জাস্ট এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে যে কাজটা করবো দেখো এরকম ভাবে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবো, বাট এই এক্স অক্ষ বরাবর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে মধ্যমান, আর কিছু না। কেমন, দেখো এখানে জাস্ট আরেকটা বিষয় পার্থক্য হবে, সেটা হচ্ছে দেখো 6 যদি এখানে ধরো এটা 5 10 15 আর এখানে 20 হয়, জাস্ট পার্থক্যটা কোথায়, এখানে মধ্যমান বরাবর আমরা যেটা করব 6, এই যে এই মানটা এখানে হবে, তারপরে কত 6 এর পরে কত বলো 16 এর জন্য আমরা এই যে এখানে পাবো, তারপরে 12 এর জন্য ধরো একটু কমে আসবে, এই যে এখানে আসবে, তাহলে এই যে এরকম হবে। ধরো তারপরে একটা 13 ছিল, এই যেখানে যে 13 হবে, তারপরে 20, এরকম ভাবে লাস্টে যে শেষ ফিনিশিং এরকম হবে। এটা হচ্ছে আমাদের কি বলতো বহুভুজ। এটাও কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট অংশে যাবে এখন, দেখো ফাইনাল অংশে অজীব রেখা। দেখো অজীব রেখা এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটাকে আমরা কয়েকটা ওয়েতে করতে পারি, কিরকম, দেখো আমাদের সারণীর ক্ষেত্রে এটাকে একটু কাজ করে নিতে হয়। কেমন কাজ, দেখো প্রাপ্ত নম্বর, এখন লাস্ট যে অংশটা দেখো মাঝখানে আমি একটা ঘর ফাঁকা রাখতেছি, পরেরটা একটু দেখো, এখানে গণসংখ্যা, এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এতটুকু মনে হয় আমরা সবাই পারি। দেখো এখন লাস্ট মাঝখানে ঘরটা ফাঁকা রাখার কারণ হচ্ছে আমরা চাইলে এটাকে, দেখো আমি যদি হচ্ছে আগে একটু এইটা আঁকাই, দেখো এরকম ভাবে যদি আঁকাই, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি চিন্তা করি, আমরা এটাকে দুই ভাবে করতে পারি। যদি আমরা চাই এই উচ্চ সীমা ব্যবহার করে করব তাহলেও করতে পারবো, আবার যদি আমরা বলি যে না আমরা মধ্যমান ইউজ করে করব সেটাও করতে পারবো। এখন আমাদের বইয়ের ক্ষেত্রে যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চ মানকে ব্যবহার করে করা আছে উচ্চ সীমা। তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে উচ্চ সীমা, উচ্চ সীমা, আর ওয়াই অক্ষ বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, দেখো কিরকম, দেখো প্রথমেই ভাঙা চিহ্ন দিয়ে আমরা শুরু করবো, কত দিয়ে বলতো উচ্চ সীমা। এখন উচ্চ সীমাতে এখানে প্রথম ক্ষেত্রে আমরা উচ্চ সীমা কত বলবো বলতো, যদি এর আগের শ্রেণী চিন্তা করা হয় তাহলে আগের শ্রেণীতে ছিল 10, তাহলে তারপরে যেটা আসে সেটা হচ্ছে 20, তারপরে 30, তারপরে 40, 50, 60, 70, এরকম ভাবে যাবে না, ওকে যাবে। দেন তারপরে আসো আমাদের এই যে ক্রমযোজিত ঘর যেটা আসে, প্রথমে কত 6, তারপরে
22, তারপরে 22, দেন 34, 47, এরকম ভাবে সর্বোচ্চ কত আসবে বলতো? 80, লাস্ট যেটা আসবে 80। তার মানে আমার ওয়াই অক্ষ বরাবর আমাকে 80 পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন চিন্তা করো, তোমার ঘর 80 তো নাও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? সহজ হিসাব। কেমন? ধরো এখানে 5, 10, 15, 20। তাহলে ধরো এই এই 20টার মধ্যে তুমি করতে চাও, তাহলে 20টার মধ্যে যদি তুমি করতে চাও কত লাগে বলো তো? এক ঘর সমান 4 একক। তাহলে এক ঘর সমান হচ্ছে 4 একক, সহজ হিসাব। তার মানে এখানে 20, তারপরে 40, 60, 80 না। ওকে, তাহলে প্রথম ঘরে কত? 6। 6 মানে হচ্ছে, দেখো তো, খেয়াল করো তো, এই 5 ঘরে আছে হচ্ছে তোমার কত? 20। তাহলে এক ঘরের জন্য কত, মানে এক মানের জন্য কত ঘর থাকতেছে বলো তো? দেখো 5 ঘরে, সহজ হিসাব যদি আমরা একটু ক্যালকুলেশন করি একটু ছোট করে, আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো তো, আমরা এই 5 ঘরের জন্য গণসংখ্যা কত আসবে? 20, তাই নয় কি? যদি তাই হয়, দেখো 20 যদি আসে গণসংখ্যা এক ঘরের জন্য, 5 ঘরের জন্য, তাহলে এক ঘরের জন্য কত? সহজ, আমরা যদি একটু বোঝার জন্য করি, দেখো 5 ঘর সমান হচ্ছে 20, তাহলে এক ঘর সমান কত? 20/5, দ্যাট মিনস 4। তাহলে এখন তোমার তো আছে কত? 6। 6 দ্যাট মিনস কত? এই 4 দ্বারা 6 কে 4 দ্বারা ভাগ করে দাও, কত আসে? 1.5 মনে হয় আসে, দেখো 1.5। তার মানে প্রথম কোথায় আসবে? প্রথমটার জন্য 1.5, এরকম অর্ধেক। আচ্ছা, অন্যটা দেখো, এই যেটা 1.5, তারপরে কত? 22। তাহলে 20 এর জন্য এই পর্যন্ত নাও আগে, তারপরে 22 এর জন্য আরেকটু অর্ধেক, দেখো, দেন তারপরের মান কত আসবে? 34। 34 দ্যাট মিনস হচ্ছে, যদি 34 ডিভাইডেড বাই কত? 4, 8 পয়েন্ট সামথিং। দেখো 8 পয়েন্ট সামথিং মানে হচ্ছে কত? দেখো 6, 7, 8, এই যে এখানে, মানে এরকম ভাবে আস্তে আস্তে এই গ্রাফটা হবে তোমার ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অজীব রেখা। এই বর্ণনাটাও হবে, বিবরণটা হবে কেমন বলতো? সেম। এক্স অক্ষ বরাবর কি নিচে আমরা বলতো? উচ্চ সীমা দিয়ে করেছি, উচ্চ সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, এই ছিল হচ্ছে আমাদের পরিসংখ্যান। তাহলে দেখো, আমরা পরিসংখ্যানের আমাদের যত অঙ্কগুলা ছিল, অর্থাৎ আমাদের পরীক্ষায় আসার মতো, আমরা যদি আমাদের গুরুত্বপূর্ণ টার্মগুলোর কথা বলি, যে টার্মগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে আসার মতো, ওগুলা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা ছিল আমাদের পরিসংখ্যানের মেইন অংশ, যেখানে আমরা কি করছি বলতো? আমাদের মেইন বিষয়গুলো, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার মতো শর্ট টার্মে, সেই অংশগুলো নিয়ে কথা বলছি। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস আমরা এই পর্যন্তই কমপ্লিট করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আর নিজের সাফল্যের জন্য নিজে পরিশ্রম করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।